গত 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণের মধ্য দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন 50 সদস্যের মন্ত্রিসভা গঠনের পর তার সরকার ইতিমধ্যে এক সপ্তাহ পার করতে চলেছে। এই এক সপ্তাহে নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত মন্ত্রিসভা নিয়ে যেমন চুলচেরা বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে, ঠিক তেমনি আলোচনা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনে কোথায়, কিভাবে, কতটা পরিবর্তন আনতে যাচ্ছেন। অবশেষে প্রশাসন ঢেলে সাজানোর কর্মযজ্ঞ শুরু করেছে বিএনপি সরকার। গতকাল রোববার সেনাবাহিনীর 8টি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে 6 সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক, দায়িত্ব গ্রহণ করেছেন নতুন চিফ প্রসিকিউটরও। এর পাশাপাশি পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তনেরও আভাস পাওয়া যাচ্ছে। অতীতে যখনই যেই দল ক্ষমতায় এসেছে তখন প্রশাসন, পুলিশ, রাষ্ট্রীয় ও সরকারি সংস্থা সহ সব জায়গায় নিজেদের লোক বসিয়ে দেওয়ার রীতি দেখা গেলেও এবার বিএনপি সেখান থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিল তাদের নির্বাচনী ইশতেহারে। বলা হয়েছিল মেধাতান্ত্রিক শাসন ব্যবস্থা বা মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতা, বেসামরিক ও সামরিক প্রশাসনে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে যোগ্যতাই একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। কেউ যাতে অন্যায়ভাবে বঞ্চিত না হয় সেটাও নিশ্চিত করা হবে। শুরু হওয়া প্রশাসনের রদবদলে বিএনপির সেই মেধাতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিশ্রুতি কতটা পালন করা হচ্ছে? বাংলাদেশের ব্যবস্থায় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সৎ, যোগ্য, অভিজ্ঞদের নিয়ে প্রশাসন ঢেলে সাজানো সম্ভব? এসব নিয়েই আজকের রাজকাহন আলোচনায় স্টুডিওতে আছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। তাহসিন রিয়াজ, আপনারা আসলে যেই আন্দোলন করেছিলেন, 24-এর যে গণঅভ্যুত্থান শুরু হয়েছিল মেধা না কোটা, সেই জায়গাটিতে মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা ছিল এবং সেই সর্বোচ্চ গুরুত্ব অর্থাৎ মেধাকে গুরুত্ব দিতে গিয়েই কিন্তু এই পুরো গণঅভ্যুত্থান ঘটলো এবং আমরা একটি সরকারের পতন দেখলাম। তারেক রহমানের সরকার আসার পর প্রায় এক সপ্তাহ শেষ হতে যাচ্ছে। তিনি নতুন করে প্রশাসন সাজানোর চেষ্টা করছেন। প্রশাসনিক বিভিন্ন রদবদল আমরা দেখলাম। সেই রদবদলে মেধা কতখানি আসলে সামনে এগিয়ে আছে, সৎ এবং যোগ্যরা কতখানি প্রাধান্য পাচ্ছে? এখন পর্যন্ত যে কয়টি রদবদল আমরা দেখেছি, আমরা খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে রদবদল হতে দেখেছি। আমরা আজকে 9 জন সচিবেরও নিয়োগ বাতিল করতে দেখলাম সরকারকে। সারা দেশে 112 জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সেই সাথে আসলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গাতে আমরা রদবদল দেখেছি। এই শুরুটা কেমন লাগলো আপনার? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন। আমার সাথে অত্যন্ত শ্রদ্ধার বিজ্ঞ দুজন আলোচক আছেন, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, মানে শুরুটা তো খুব চমকপ্রদ ছিল। যে ব্যাপারগুলো আসলে অ্যাড্রেস না করলেই নয়, মানে অনেক সময় হয়তো ব্যাপারটা এমন দেখাতে পারে বা শোনাতে পারে যে আমরা বোধহয় খালি সমালোচনাই করছি। রাদার গুড সাইন্স আর দেয়ার। আপনার শপথের আগেই বিরোধী দলের বাসায় যাওয়া, বেশ কিছু নতুন কালচারকে আবার নতুন করে নিয়ে আসা, এই ব্যাপারগুলো তো ভালো, এগুলোকে তো আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। কিন্তু আপনি যেটা বলেছেন ইতিমধ্যেই যে বিএনপি কিন্তু তাদের ইশতেহারে এই কথাটাকে খুব বোল্ডলি, খুব বড় পরিসরে কিন্তু নিয়ে এসেছিল যে তারা যখন আগামীর রাষ্ট্র বিনির্মাণের কাজে হাত দিবেন, সেই প্রক্রিয়াতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিবেন মেধাবীদেরকে। এখন মানে আসলে ওই কবিতাটাই বারবার মনে পড়ে আর কি, যে কেউ কথা রাখেনি। তো এখন আপনি প্রশ্ন করেছেন, তো এটার এক লাইনে উত্তর হচ্ছে যে আসলে বোধহয় কেউ কথা রাখার মেন্টালিটিতেই থাকে না যখন সে পাওয়ারটাকে গ্র্যাব করে বা পাওয়ারে যখন সে আসীন হয়। এটা আমাদের একটা ঐতিহাসিক সমস্যা। এটা আমাদের নতুন সমস্যা না। এটাও আপনি ইভেনচুয়ালি বলেছেন যে বাংলাদেশের ইতিহাসের পরিক্রমায় আপনি যত জায়গায় আপনি সরকার বদল দেখবেন, সরকার বদল হওয়ার সাথে সাথে একেবারে পুরো আপনার সিস্টেমকে রিফর্ম করে তারা। এই রিফরমেশন কিন্তু আমরা যে রিফরমেশনের দাবি এতদিন ধরে বলেছি, যে সংস্কারের দাবি এতদিন ধরে বলেছি, সেই রিফরমেশন না। এটা হচ্ছে যে আপনি আপনার মানে দলের কর্মীদেরকে, আপনি আপনার কাছের মানুষদেরকে, আপনি আপনার আস্থাভাজনদেরকে, আপনি যাদেরকে দিয়ে সকল কাজ করাতে পারবেন, এই সমস্ত মানুষদেরকে সংস্কারের দাবির কথা আপনি বলছেন তাহসিন রিয়াজ। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু একই দাবি আমরা বিএনপি সহ সব রাজনৈতিক দলকে করতে দেখেছি। এখন সরকার গঠন করার পরে যেই দাবিতে তারাও আন্দোলন করেছেন, সেই দাবিটাকে কি আপনি বাস্তবায়ন হতে দেখছেন? সেটাই উত্তর দিচ্ছিলাম। এবং আপনি যেটা বলেছেন, আপনি দেখেন যে আজকে গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনগুলোতে কিন্তু প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল এবং খুবই মানে সারপ্রাইজিং ফ্যাক্ট ইজ যে এই প্রশাসক যখন আপনার ইন্টারিম গভর্নমেন্ট দিয়েছিল তখন কিন্তু খুবই জোরালো প্রতিবাদ করতে আমরা কিন্তু তৎকালীন সময় বিএনপিকে দেখেছিলাম। আপনি নিশ্চয়ই এটা খেয়াল থাকবে। দেখেন, ইন্টারিম গভর্নমেন্টের জন্য এই প্রশাসক নিয়োগ দেওয়াটার কিছুটা জাস্টিফিকেশন তাও ছিল। কেন ছিল? কারণ এক তো তারা ইলেক্টেড কোনো গভর্নমেন্ট ছিলেন না,
দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে আসলে সিটি কর্পোরেশন তো একটা বড় কার্যক্রম পরিচালনা করে, স্থানীয় সরকার স্পেশালি সিটি কর্পোরেশনগুলোতে অনেক ধরনের কার্যক্রম হয়, দেয়ার আর মেনি লাইক এজেন্ডাস। তো তাকে আসলে প্রশাসক দিয়েই এই কার্যক্রমটা পরিচালনা করতে হতো, এছাড়া তার কোনো উপায়ও ছিল না। এটাও আপনার মনে থাকার কথা, আমরা যখন স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা প্রচণ্ড রকম দাবি তুললাম ওই সময়টাতে, এই দাবিরও তৎকালীন সময় কিন্তু বিএনপি খুব জোরালো বিরোধিতা করলো। সমস্যাটা কি হলো? সমস্যাটা হলো খুবই স্বাভাবিকভাবে আমরা যেটি প্রত্যাশা করছিলাম যে অ্যাটলিস্ট যেহেতু একটা ইলেক্টেড গভর্নমেন্ট, এখন তো তার ক্যাপাসিটির কোনো অভাব থাকার কথা না, এখন তো তার নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা তারা তৈরি করেছেন, একটা ফুল ক্যাবিনেট এখন আছে, তার 300 জন এমপি মন্ত্রী এখন তার মানে ইলেক্টেড পার্লামেন্ট আছে। কাজে দেখেন তারা চাইলেই খুব সহজে আপনি এটা একটা নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারতো। যেই বিএনপি নির্বাচনের জন্য এত বেশি উদ্গ্রীব হয়ে নির্বাচনকে মানে এক্সিকিউট করানোর জন্য সর্বোচ্চ লেভেলের প্রেশার দিল, আমরা এটাকে নেগেটিভলি দেখি না। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ইজ দ্য আলটিমেট আপনার গোল, এবং নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে আপনার জনগণ তার নেতাকে নির্বাচিত করবেন এবং এটার পদ্ধতিতেই আছে দেশ পরিচালিত হবে। দ্যার ইজ নো প্রবলেম, বাট প্রবলেম ইজ আপনি নির্বাচিত হয়ে ঠিক যেই মুহূর্তে নির্বাচনকে ভুলে যান, আপনি নির্বাচিত হয়ে ঠিক যেই মুহূর্তে আবার প্রশাসক নিয়োগ দেন, ওটা আমাদের কাছে একটু খটকা লাগে। এই জায়গাটাতে আমি রুহিন হোসেন প্রিন্সের কাছে আসি, যে খটকা জায়গাটি তাহসিন রিয়াজ বললেন যে বিএনপি নিজে আসলে নির্বাচনের জন্য একটা লম্বা সময় লড়াই করেছে এবং 5ই আগস্টের পরবর্তী সময় সব রাজনৈতিক দলগুলো আসলে এই সংস্কারের জন্য, এই পরিবর্তনের জন্য একসাথেই লড়াই করেছিল। এখন যখন দেশের 6 সিটি কর্পোরেশনের 6 জন বিএনপি নেতাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সেটি নিয়ে যদিও বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে নিয়ম মেনে নিয়ে এই নিয়োগ হয়েছে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলার চেষ্টা করেছেন যে এই নিয়োগটা আসলে একটা নির্বাচনের মধ্য দিয়ে দিলেই হয়তো ভালো হতো। আপনার কি বলার আছে? না, ধন্যবাদ আপনাকে। আমি বিশিষ্ট আলোচকদেরকে ধন্যবাদ, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। আমি যদি আপনার কথা সরাসরি যাই, তাহলে সরাসরি বলে আমি একটু ছোট ব্যাখ্যায় যাই। হ্যাঁ, এটা তো নিঃসন্দেহে যদি আমরা এই সুযোগটাকেই কাজে লাগাতাম যে দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে এই স্থানীয় সরকারের দায়িত্বভার দেওয়া, সেটাই আদর্শ হতো। এবং সেটা যদি আমরা করতে পারতাম তাহলে এইটা কি বলবো, শুধুমাত্র আদর্শ কাগজে কলমে না, এটা একটা বাস্তবে আরও অনেক কিছুর পথ দেখাতে পারতো। সেটা হয় নাই, এটাই বাস্তবতা, এবং আমাদের আকাঙ্ক্ষা এটাই ছিল। এই গেল একটা দিক। কিন্তু দ্বিতীয়ত আমি একটা কথা মানে বিশেষভাবে বলতে চাই, দেখেন একটু খেয়াল করা দরকার যে এই যেটা আবার রদবদল ওইটা সহ অন্য কিছু দেখলাম, আমাদের যদি পুরনো ধারাবাহিকতারগুলো দেখি তাইলে এইটাকে আবার আমরা খুব আশ্চর্যজনক কিছু দেখি না। মানে এগুলো অতীতের ধারাবাহিকতা এরকমের ছিল। এইবারে আবার আমি বরঞ্চ একটু অন্যদিকে তাকালে দেখি যে আমরা যে সংগ্রামের মধ্য দিয়ে একটা নতুন পরিস্থিতির মধ্যে আসলাম, মানে আমি ইন্টারিম সময়টা মিন করছি, এই সময়টা যদি আমরা এ ধরনের কোনো আদর্শের কার্যক্রমটা দেখতে পেতাম, তাহলে কিন্তু এই ধারাবাহিকতায় এখন যারা নির্বাচিত সরকার হয়ে কাজ করছে তাদের কাছে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পারতাম। এই জায়গায় স্থানীয় সরকার নির্বাচনটা প্রত্যাশা ছিল না ইন্টারিমের কাছ থেকে, কিন্তু অন্য অনেকগুলো ছিল। কিন্তু ওই সময় কী হয়েছে দেখেন, আমাদের কথার দরকার নাই, একজন উপদেষ্টা তিনি পরে কি বলে যে রিজাইনই করেছিলেন, তিনি এসে বললেন, এটা সবাই আমরা জানি যে তাদের কাছে যে এরকম ছিল, যাদেরকে তারা বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছে এই পক্ষের অথবা এই পক্ষের, দুই অংশে। সময় আমরা এই অভিযোগ কিন্তু শুনেছি, বিশেষ করে এনসিপি নেতাদেরকে বলতে শুনেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসলে পুরো প্রশাসনে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা বেশিরভাগই আসলে বিএনপির পছন্দে বিএনপি জামাত ইসলাম এটা বলেছে, আমি যে উপদেষ্টাই তো এটা বলেছে, তাইলে এখন আমি বলছি যদি তাদের পছন্দে সেই সময় নিয়োগ প্রাপ্ত হয়, এখন বিএনপির কেন? আমি এটাই বলছি যে সংকটটা হয়ে গেছে সেই জায়গায়। যদি ওই ইন্টারিমের সময়ে আমরা এটাকে, যেটা আমরা ওনাকে প্রথম দিন বলেছিলাম 12ই অগাস্ট, আমি একাধিকবার এইখানে বলেছি, আমরা বামপন্থী দিকতে বলেছিলাম যে কোনো দল গোষ্ঠী জয়ী হয়নি, আপনাকে অনেক কিছু রিপ্লেস করতে হবে, তাহলে এইখানে একটা ছোট নীতিমালা করে দক্ষ যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেন। এটা দেখেন না, কিন্তু তাদেরই উপদেষ্টা বলল তাদের কাছে এইরকম আসছিল এবং দুই পক্ষে ভাগাভাগি করে দিতে হয়েছে। তো এই প্রেক্ষিতে এবং একটা হজবরলা, এটা কোনো আদর্শ স্থানীয় তো ইন্টারিম কাজটা করতে পারেনি, বরঞ্চ এমন অনেকগুলো জটিল তৈরি গেছে। তখন যারা ক্ষমতা নিল তাদের তো এটা পরিচালনা করার জন্যেই এই যে অনেকগুলো বদলি এগুলো তারা করতে হয়েছে। এখন এত দ্রুততার সাথে কেন করছে এটা আমি উত্তর দিতে পারবো না। তারা যদি এটা হোমওয়ার্ক করে থাকে, কারণ আমরা সবাইকে চিনিও না, ভালো বলতেও পারবো না, তাহলে এটা দেখার ব্যাপার যে কি করলো। কিন্তু আমি এই কথাটা বলবো, সেটা কি আপনি মনে করছেন যে খুব দ্রুততার সাথে বিএনপি করার চেষ্টা করছে? না, আমি বলছি যে তাই তো, দ্রুততার সাথে তো সব কিছু করলো। এখন এইটা যদি তারা একটা পর্যাপ্ত হোমওয়ার্ক করে,
তারা তাদেরই ভাষায় আপনি যেটা শোনালেন যে তাদের যে কথাটা বলা হয়েছে যে দক্ষতা যোগ্যতার ভিত্তিতে এবং মেধাতান্ত্রিকতাটাকেই সামনে আনবে। দলের তো প্রত্যেকটা মানুষের একটা বিলিভ আছে, কিন্তু দলবাজ না হলে হলো, এটুকু মনে রাখতে হবে। তা সেইটা যদি তারা কি করলো না করলো এটা নিশ্চয়ই দেখার ব্যাপার। তবে এইটা খুবই কি বলবো যে আদর্শস্থানীয় হবে না যদি তাদের হোমওয়ার্কের ভিত্তিতে করলে একটা জিনিস। কিন্তু আমরা আবার সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় দেখলাম এটা তো বড় পদে না, ছোটোখাটো জায়গায় জিয়া পরিষদ বা কেউ কি বলবো যে এক ধরনের তারা যে পরামর্শ দিচ্ছে সে অনুযায়ী করছে। এই ধরনের কোনো জায়গায় যদি এই সরকার শুরুতেই কোনো এই ধরনের কাজগুলো করে থাকে তাহলে আপনি দেখবেন 3 মাস 6 মাস পরে তাহলে একটা নতুন ধরনের চেহারা চলে আসছে। যেটা আমরা তার কাছে যে আকাঙ্ক্ষা প্রথম দিনে ওই যে তারেক জিয়ার কথা বলে শুরু হলো, যেটা শো করে যেটা করতে চেয়েছিলেন যে একটা নতুন ধরনের চিন্তাটা তিনি যেটা করতে চেয়েছিলেন, তা সেটা কিন্তু যথাযথ হবে কিনা সেটা সময় বলে আপনাকে অভিনন্দন জানাই। আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, অর্থাৎ জনগণের কথা আসলে এখন আপনাদের মধ্য দিয়ে আমরা শোনার চেষ্টা করতে চাই। বিএনপি নির্বাচনী প্রচারণার সময় প্রতিবার বলেছে আপনারা মেরিটোক্রেসির বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে চান, অর্থাৎ সেই জায়গাটিতে সৎ, যোগ্য এবং মেধার ভিত্তিতে আসলে সবাই জায়গা পাবে। প্রশাসনিক রদবদল একটা মানে দীর্ঘ সময় আপনারা হয়তো সবচাইতে বেশি ভুক্তভোগী হয়েছেন। প্রশাসন যদি রাজনৈতিকভাবে একটি দলের হয় তাহলে আসলে কত ধরনের ভুক্তভোগী হতে হয় সেটি হয়তো বিএনপি নেতারা সবচাইতে বেশি ভুগেছেন। এখন কি মনে করছেন এই যে পরিবর্তনটা এসছে, আপনারা এখন প্রশাসনকে রদবদল করতে পারছেন, এই যে ভোগান্তি সেখান থেকে রাজনৈতিক দল সাধারণ মানুষ বেরিয়ে আসতে পারবে কিনা? হ্যাঁ, আমরা সেইভাবেই চেষ্টা করছি এবং রদবদলটা আমরা ভেবেচিন্তেই করছি। গভর্নমেন্ট ভেবেচিন্তেই করছে, কারণ আসলে প্রশাসনিক পরিবর্তনটা আনার মতো প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদেরকে রাতারাতি সৃষ্টি করা যায় না। 15 বছর আওয়ামী লীগ যে প্রশাসন রেখে গেছে সেই প্রশাসনের মধ্যে অনেক সমস্যা আছে। তো ওইখান থেকে আবার কিছু কিছু গুপ্ত প্রশাসন বেরিয়েছে, যারা আওয়ামী লীগের ব্যানারে গুপ্ত ছিল, যারা এই নির্বাচনের আগে দেখা গেছে যে তাদের ভূমিকাটা অত্যন্ত বিতর্কিত ছিল। তো সেই অবস্থায় আমরা এখানে পরিবর্তনটা আনা খুবই ডিফিকাল্ট। তারপরেও আমরা গভর্নমেন্ট অত্যন্ত স্বচ্ছতার সহিত চেষ্টা করছে, হোমওয়ার্ক করছে, ধীরে ধীরে প্রশাসনিক পরিবর্তন এনে যেটা জনমুখী প্রশাসন করার জন্য এইটা আমাদের চিন্তা আছে এবং আমরা এখনো পর্যন্ত আমরা সন্তুষ্ট। জি ওয়াদুদ ভাই, আমি যদি একটু যুক্ত করি, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী সরকার ছিল সেই সময় কিন্তু আমরা দেখেছি প্রশাসনে একটা ব্যাপক রদবদল হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা একটা অভিযোগ করে বলেছেন যে দেখা গেছে যে সেই সময় আসলে বিএনপির পছন্দে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা সেই কর্মকর্তারা বহাল থাকবেন এবং সেই সময়ে তৎকালীন সরকারের পছন্দ বা জামায়াত ইসলামী বা এনসিপির বরাতে যাদের পদায়ন হয়েছিল তাদেরকে আপনারা সরিয়ে দিচ্ছেন, এটি কতখানি সঠিক? না, এটি সঠিক না। ওই সময় বেশ কিছু প্রশাসন নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে। আমরা এমনও শুনেছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় দলিলে চুক্তি হয়েছে যে এত কোটি টাকা আপনাকে দেওয়া হবে, নিয়োগ দেওয়া হবে, আপনি আমার পারপাস সার্ভ করবেন। কর্পোরেট হাউসগুলোর বা কোম্পানিগুলোর মাধ্যমে দেখা গেছে আমাদের সচিব নিয়োগ হয়েছে, ডিসি নিয়োগ হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্টের সময়। আর বেশিরভাগই দেখা গেছে সরকারি, যেহেতু আমি আগেই বলেছি আওয়ামী লীগের রেখে যাওয়া প্রশাসন এবং এর মধ্যে কিছু ছদ্মবেশী গুপ্ত লোকজন ছিল, তারাই বেশি নিয়োগপ্রাপ্ত হয়েছে। তো যার কারণে ওদের থেকে তো দেশকে এই মুহূর্তে ভালোর দিকে, সামনের দিকে এগিয়ে নিতে হলে পরিবর্তন দরকার। আমরা সেই পরিবর্তনের সূচনাটা করছি। যে সেই সূচনার শুরুতে আসলে যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে কিংবা খানিকটা সমালোচনাও বলা যায় যে 6টি সিটি কর্পোরেশনে বিএনপি যে এই 6 প্রশাসককে নিয়োগ দিয়েছে 6 জনই আসলে বিএনপি নেতা, যে অভিযোগটি করলেন তাহসিন রিয়াজ, সেখানে কেন আপনারা তাহলে নির্বাচিত নেতাদেরকে নিয়ে আসলেন না? না, নির্বাচিত নেতাদেরকে নিয়ে আসা হলো না, এই জন্যই সিটি কর্পোরেশন সহ স্থানীয় নির্বাচনগুলো সহসাই নির্বাচন হবে। তো নির্বাচনের আগে যেহেতু বহুদিন থেকে একটা ওখানে ভ্যাকুয়াম আছে, খালি জায়গা আছে, নির্বাচনের প্রস্তুতিমূলক একটা প্রেক্ষাপট, পরিস্থিতি, পরিবেশ সৃষ্টির জন্য স্বল্প মেয়াদের জন্য, অল্প সময়ের জন্য এই প্রশাসকদেরকে দেওয়া হয়েছে। এরা কিন্তু চিরস্থায়ী না, স্থায়ী না, 5 বছরের জন্য না, এরা সাময়িক। ওখানে আমরা সহসা ইলেকশনের দিকে যাব। তো সহসা ইলেকশনের দিকে যেতে হলে ইলেকশনের যে এনভায়রনমেন্ট একটা তৈরি করা, সুষ্ঠু একটা পরিবেশ তৈরি করার জন্যই প্রশাসক দেওয়া হয়েছে। আর সেখানে বিএনপির বাইরে দেওয়ার মতোই বা আমি কারা কাকে কি বুঝাচ্ছে সেটা আমি বুঝতেছি না।
আর তাছাড়া অন্যান্য মেধা বলতে রাজনৈতিক দলের নেতা কর্মীদের কি তাহলে আসলে এই জায়গাটিতে নিয়ে আমরা অন্য যেমন আমাদের সাথে কন্টেস্ট করছে জামাত ইসলাম, আমরা কি জামাত ইসলামকে আইনি বসায় দিতে পারি? জামাত ইসলাম একটা প্রতিক্রিয়াশীল একটা গোষ্ঠী যারা বাংলাদেশটাকে বরাবর পশ্চাদপদ পেছনের দিকে নিতে চায়। এনসিপির উপর আমাদের একটা ভরসা ছিল। এনসিপি যদিও মেধা মানে কোটা নয় মেধা, সেই কোটা নয় মেধার থেকে চলে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, সেখান থেকে চলে গেল রাজনৈতিক দলের উপদেষ্টা, রাজনৈতিক সরকারের উপদেষ্টা, সেখান থেকে তারা চলে আসলো রাজনৈতিক দলে। এবং তাদেরকে তো আমরা ছাত্র নেতা, বৈষম্য বিরোধী বা নেতা ভাবতে পারছি না। তারা একটা পক্ষ এবং তারা প্রতিক্রিয়াশীলদের সাথেই জোট করেছে। অর্থাৎ তাদেরকে আমরা কীভাবে আর কো অফ করবো? যদি তারা তাদের স্বমহিমায় থাকতো, আমরা অবশ্যই একটা স্থান করে দেওয়ার জন্য চেষ্টা করতাম। মানে তাহসিন রিয়াজ, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকেও নিয়ে আসার চেষ্টা বিএনপির তরফ থেকে করা হয়েছে, কিন্তু তাদের আসলে যে অবস্থান এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, সেই অবস্থানের কারণে এটি সম্ভব হয়নি, যেটি বলেছেন ওয়াদুদ ভূঁইয়া। সেটি আসলে প্রশাসনিক রদবদলে কতখানি প্রভাব ফেলতে যাচ্ছে? যদি ওয়াদুদ ভূঁইয়া যে কথাটি বলেছেন সেটি হয়, তাহলে একটা বড় প্রভাবই আসলে আমরা সামনের দিনগুলোতে দেখতে যাচ্ছি। এই জায়গাটিতে আপনাদের কাছে আসবো। জিপিএ ইস্পাত-নিবেদিত রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএ ইস্পাত-নিবেদিত রাজখান দেখছেন। তাহসিন রিয়াজ, যে অভিযোগের কথা কিংবা আসলে যে আক্ষেপের কথা ওয়াদুদ ভূঁইয়া বললেন যে তারা আসলে আপনাদের প্রতি বা অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আস্থা রাখতে চেয়েছিলেন, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে যাদের সাথে আপনারা জোট করেছেন কিংবা বিরোধী দল হিসেবে জামাত আসলে যে অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, তাদেরকে আসলে এই মুহূর্তে প্রশাসনিক কাজে নিয়োগ দেওয়ার মতন সক্ষমতা বা সুযোগ তারা পাননি। না দেখেন, এটা বিএনপির একেবারে সেলফ স্ট্র্যাটেজিক্যাল একটা পজিশন, এবং এই পজিশনকে আমি ডিবাং করতে যাবো না। ইনফ্যাক্ট মানে ওনার কাছে যেহেতু অপশন আছে, উনি কাকে বসাবেন, কাকে সরাবেন, কাজে এটা উনি ওনার মতন করে করবেন। উনি যেটা বলেছেন সেটা হচ্ছে একটা পলিটিক্যাল কালচারাল সিনারিও, যেটা আমরা লম্বা সময় ধরে সবাই এক্সপিরিয়েন্স করেছি, যে আপনি বিরোধী দল থেকে খুবই স্বাভাবিকভাবে একদম ওয়াদুদ ভাই খুবই প্লেন একটা আর্গুমেন্ট এখানে ডেভেলপ করেছেন। আমার কাছে মনে হয়েছে যে এটা কালচারালি আমরা এটা পাইছি, ইনহেরিটেড হয়েছে, যে ভাই আমি তো আমার বিরোধী পক্ষ কাউকে এখানে নিয়ে বসাবো না, যে তার একটা কনফিডেন্সের বিষয় আছে এখানে। উনি বিরোধী পক্ষকে বসায় তিনি কনফিডেন্সটা হয়তো পাবেন না। তবে আমরা তো এখানে পক্ষ বিপক্ষের আলাপটা এখানে আসলে আমার কাছে মুখ্য না। আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রশাসক তো সেখানে ছিল। আপনি জানেন যে যদি উত্তর ধরে বলি, যে এই প্রশাসক এতদিন ছিলেন, তার যখন 2 বছরের মেয়াদ শেষ হয়েছে, সেখানে কিন্তু নতুন করে আবার আপনার আদেশ জারির মাধ্যমে কিন্তু সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। এখন তারা তাদের পক্ষ থেকে প্রশাসক দিয়েছেন। আমরা যে জায়গাটাতে আর্গুমেন্ট সেট করছি বা আমরা যে কথাটা বলতে চেয়েছি, যে এই প্রক্রিয়াটাই নির্বাচনের মাধ্যমে হোক, এই প্রক্রিয়াটাই একটা মানে সঠিক একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাক, এটার অ্যাডভান্টেজ সাধারণ মানুষ পাবে। কারণ নগর পিতা ইজ এ হিউজ থিং। এবং আপনি জানেন যে দেখেন, আমরা তো সারা জীবন আমাদের হয় কি, আমরা খুব লিমিটেড করে এই জিনিসগুলোকে ভাবছি। যেমন আপনি দেখবেন স্থানীয় সরকারকে, আপনি দেখবেন যে একজন মানুষকে আপনি জিজ্ঞেস করেন যে তোমার আলটিমেট গোল কি, পলিটিক্স করো, ও এমপি হইতে চাই, সে কোনোদিন বলবে না যে আমি চেয়ারম্যান হইতে চাই। তার ধারণাই নাই যে এমপির কাজ কি, চেয়ারম্যানের কাজ কি। এমপি একজন স্থানীয় সরকার রিপ্রেজেন্টেটিভ, যে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, তার কিন্তু কাজের পরিধি হিউজ। আপনি একজন মেম্বার অফ দি পার্লামেন্ট, আপনি তাকে একটা জায়গায়, ছোট একটা জায়গায় নিয়ে আসতে পারবেন। ছোট মানে আমি সম্মানের অর্থে বলছি না, কাজের অর্থে নিয়ে আসতে পারবেন। সে পলিসি মেক করবে, বাট এই পলিসির ওভারঅল এক্সিকিউশন, এটা ডেভেলপমেন্ট অ্যান্ড এদার আদার এসেন্সগুলোর যে এক্সিকিউশন, এটা কিন্তু আপনার স্থানীয় সরকার দ্বারা হয়, যেটাকে সংবিধানে বলা হয়েছে স্থানীয় প্রশাসন। এটা কি স্থানীয় সরকার বলা হয়নি, স্থানীয় শাসন বলা হয়েছে। কাজে দেখেন, আমাদের কাছে মনে হয়েছে যে নির্বাচন এটা একটা আলটিমেট প্রক্রিয়া, এবং আপনাকে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। ভাই যেটা বলেছেন এই জায়গাটাতে আমি একটু আপত্তি জানাই। আমি জানি না, এটা হয়তো ভাই আনকনসিয়াসলি এই শব্দটা ভুল চয়ন করতে পারেন, আমি জানি না সেটা হয়তো, কিন্তু ভাই যেটা বলেছেন যে এই প্রশাসকদেরকে বসানো হয়েছে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পাদন করার জন্য। এখন দেখেন, সিমিলার প্রশ্ন, বিএনপির এত বছরের আন্দোলন কোন পয়েন্টে ছিল বলেন তো? এই পয়েন্টে ছিল যে তারা স্থানীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাইতে চায় নাই কোনো দিন। কারণ এই পুরো নির্বাচনটা এক্সিকিউটেড হতো কার দ্বারা? আওয়ামী লীগের দ্বারা। কাজে আওয়ামী লীগ যদি একটা নির্বাচন এক্সিকিউট করে, স্বাভাবিকভাবে সেখানে বিরোধী দলের স্পেস থাকবে না। সেম গোস টু আদার পলিটিক্যাল। ধরেন আমি কোনো দলকে রিপ্রেজেন্ট করছি না এখন রাইট নাও, বাট ধরেন আমি আমার লোক দিয়ে নির্বাচন প্রস্তুতি নেওয়াচ্ছি, আমার অপোজিশন কি সেখানে কনফিডেন্স পাবে? তাহলে একই ধারা আসলে চলছে একই ধারা। কিনা? কাজেই দেখেন, আমরা একটা জিনিসের একটা জায়গায় আমরা খুব সহজ করে বলতে চাই যে আপনাকে একটা স্বচ্ছতার কনফিডেন্স কিন্তু মানুষকে দিতে হবে। মানুষ দেখেন, মানুষ ডেমোক্রেটিক্যালি এখন ভাবতে শিখে গেছে। এবং আজকে সালাউদ্দিন ভাই আমি প্রচণ্ড রকম অ্যাপ্রিসিয়েট করি। সালাউদ্দিন ভাই মানে লম্বা সময়ের তার এক্সপিরিয়েন্স, আমরা তাকে শুনে আমরা মুগ্ধ হই। তিনি কিন্তু এই মেসেজগুলো কিন্তু এখন রাষ্ট্রকে দিচ্ছেন
যে আমরা ভাই আগের মতন কোনো কালচার দিয়ে আমরা যেতে চাই না। এখন দেখেন আপনি খুব রাইটফুল মেসেজটা মানুষকে দিচ্ছেন, বাট কিন্তু আমরা আপনি আপনার এক্সিকিউশনে দৃশ্যমান কতটুকু হ্যাঁ, করতে সেটা কি পারছি? আপনি সেই অথচ confidence-টা কি আপনি ক্ষমতার দিচ্ছেন কিনা? বিকেন্দ্রীকরণটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। সেটি আসলে ক্ষমতায় গিয়ে বিএনপি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে পারবে কিনা, সেটি একটা প্রশ্ন। এবং সেই সাথে তাহসিন রিয়া যেটি বলছিলেন, এই যে আসলে প্রশাসনে নানানভাবে দলীয়করণ করার একটা ধারা বাংলাদেশে চলছে, এই ধারা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি কিনা, বিএনপি আসলে বেরিয়ে আসলো কিনা? আমাকে বলছেন? জি। হ্যাঁ, অবশ্যই বিএনপি মাত্র শুরু হলো। বিএনপির বয়স কত এই সরকারের? অতি অল্প সময়। অতএব আপনারা দেখুন, সময় দিন, অপেক্ষা করুন, বিএনপি অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে যা আছে এর মধ্যে থেকে তো দিতে হবে। আমরা তো ইউরোপ থেকে আমদানি করে কাউকে দেব না। মেধা বলেন, যোগ্য বলেন, সততা বলেন, বা আমরা মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে তো আনবো না। আমার দেশে বা আমার মানে প্রোডাক্ট যা আছে তা থেকেই তো আমরা করব। তবে এটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন, বিএনপি বিগত কালচারটাকে, বিগত সরকারের রাজনৈতিক যে সংস্কৃতি, অপসংস্কৃতি যেটা চালু হয়েছে, তার থেকে বিএনপি বেরিয়ে আসবে। এই ব্যাপারে বিএনপির কমিটমেন্ট আছে ইন্টারনালি। এবং আমাদের নেতা তারেক রহমানের সূচনাতে আপনারা দেখছেন যে ওনার যে ভেরিয়েশনের যেটা চিন্তাভাবনা, এটা আছে, এটা হবে। স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে যেটা বলছেন যে বর্তমানে স্থানীয় প্রশাসন যেমন সিটি কর্পোরেশনগুলো ভালো চলছে না, তো যেহেতু ভালো চলছে না, আমাকে তো এগিয়ে যেতে হলে, সরকারকে এগিয়ে নিতে হলে, জনমুখী জনবান্ধব সরকার এবং প্রশাসন স্থানীয় সরকার করতে হলে আমাকে তো ওই জায়গাগুলো তো হাত দিতে হবে। সেই জন্য আমরা অল্প সময়ের কিন্তু জন্য যে হলো স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন তাহসিন রিয়া, সেই স্থানীয় সরকার যদি আবারও সেই বিএনপির লোক থাকে, তাদের অধীনে যে নির্বাচন হবে, তাদের সেখানে অধীনে আদৌ হবে না। বিরোধী দল আসলে না, না, এগিয়ে আসতে পারবে তাদের কিনা? অধীনে কেন হবে? ইলেকশন কমিশনের অধীনে হবে। এই যে যাদেরকে দেওয়া হলো তারা তো ইলেকশন করবে না, ইলেকশন করবে ইলেকশন কমিশন ঘোষণা করবে। এই ফ্রিন্স ভাই অফ আওয়ারে বোধহয় একটু করে বলছিলেন যে এখন যে ইলেকশন কমিশনের হাতে কতগুলো কাজ, যেমন ধরেন প্রেসিডেন্ট নির্বাচন, এদিকে বিএনপির হাতে আপনার মানে সংরক্ষিত মহিলা আসন নির্বাচন, তারপর আসেন আপনার স্পিকার নির্বাচন ইত্যাদি নির্বাচনের, এটা তো একটা সময় যাবে। এই সময়টার পরে গিয়ে স্থানীয় পরিষদ নির্বাচনগুলো হবে, সিটি কর্পোরেশন নির্বাচন বা পৌরসভা নির্বাচন, ইউনিয়ন নির্বাচন। এবং এই নির্বাচনগুলো খুব দ্রুত হওয়া দরকার, কারণ মানুষ খুব অসহায়। এখন কোথাও কোনো ঝগড়া বিবাদ হলে বা সমস্যা দেখা দিলে রুট লেভেলের পিপল কিন্তু কাউকে পাচ্ছে না, কার কাছে যাবে? আগে তো চেয়ারম্যানের কাছে যেত, মেম্বারের কাছে যেত, পৌরসভাতে কমিশনারের কাছে যেত, মেয়রের কাছে যেত, সিটি কর্পোরেশনের মেয়রের কাছে। এখন কিন্তু পাবলিক এটা পাচ্ছে না। কিন্তু যেটি আসলে রুহিল হোসেন প্রিন্স বললেন যে তার মানে নির্বাচন কর্মকর্তাদের কাজ এখন অনেক বেশি, কিন্তু সেই নির্বাচন কর্মকর্তাদের মধ্যে আজকে সারা দেশে 112 জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। অসুবিধা নেই, এটা তো বদলি করার অর্থ হলো আরো শানিত করা, আরো মজবুত করা, আরো শক্ত করা, শক্তিশালী করা, এটা আরো যেখানে আমাদের ঘাটতি আছে সেগুলোকে রিফায়ার করা। অতএব নির্বাচন কমিশনের অফিসারগুলোকে বদলি করে তো অসুবিধা নেই। বদলি তো একটা ট্র্যাডিশনাল প্রক্রিয়া শুধু নয়, বদলি কিন্তু একটা প্রতিষ্ঠানকে শক্তিশালী মজবুত করার অংশের মধ্যে পড়ে। অতএব এই বদলিটা হলো আগামী দিনের নির্বাচনটা যাতে আরও স্বচ্ছ, আরও ভালো করা যায়, আরও গণমুখী করা যায়, সেই জন্যই বদলিগুলো হয়েছে। এবং সেজন্যই নির্বাচন একটু বিলম্বিত হবে স্থানীয় সরকার পরিষদের, সেই জন্যই পৌর প্রশাসকগুলো, সিটি কর্পোরেশনের রুহিল হোসেন প্রিন্স, সরকার 5 বছরে বদলে যায়, কিন্তু প্রশাসনকে তো আসলে 5 দশক থাকতে হয় এবং এই প্রশাসন নিয়ে বারবার আসলে কাজ করতে হয়। এবং সে কারণে যদি প্রশাসন কোনোভাবে দলীয়করণ থেকে বেরিয়ে আসতে না পারে, রাষ্ট্র কি করে নিরপেক্ষ হবে? সেটি একটি বিরাট বড় প্রশ্ন। সেই নিরপেক্ষতার জায়গাটিতে বাংলাদেশ এখন রাষ্ট্র হিসেবে সেই ট্রেনের যাত্রা শুরু হয়েছে কিনা, এবং সেই সাথে আসলে আমলাতন্ত্রের সংস্কার কি দেখতে পাচ্ছেন আপনি? না, আমরা এখনও দেখতে পাচ্ছি না। কিন্তু আমি অগ্রগতি যদি বলি, নেগেটিভ না বলি, অগ্রগতি মানে আমি এখন দেখছি না, আবার রিপিট করলাম। কিন্তু আমরা যে এর আগে যে আলোচনাগুলো করেছিলাম, সবাই কিন্তু এ ব্যাপারে ঐক্যমত্য হচ্ছি যে আমরা যদি এই জায়গায় পরিবর্তন না করতে পারি, তাহলে এই আমলাতন্ত্রের ভূত এমন সময় বা প্রশাসনের ভূত আমাদের ঘাড়ে চেপে বসবে, আমার রাজনীতিটাই কিন্তু নাকচ হয়ে যেতে পারে।
আমি জনগণের জন্য অনেক কিছু করতে পারবো না, তার উপরে নির্ভর হয়ে যাবে। শুধু আমলাতন্ত্র নয়, কিন্তু রহিম মিস আপনি দেখেছেন যে রাষ্ট্রের ভীষণ গুরুত্বপূর্ণ কিছু পদে কিন্তু রদবদল হচ্ছে। সেনাবাহিনীর 8টি গুরুত্বপূর্ণ পদে রদবদল হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি পদগুলোতেও রদবদল হচ্ছে, পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল হচ্ছে, চিফ প্রসিকিউটরও পরিবর্তন হয়েছেন। এই যে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো যে রদবদল হচ্ছে সেটা কি? না, আমি তো আগেই কিন্তু বলে গেছি, এটা প্রথম পার্টি বলেছি। আমি এটাকে আমাদের যে বাস্তবতায় আসছি তাতে এগুলোকে অস্বাভাবিক দেখছি না। কেন? আগেই বলেছি, যদি এরকম দেখতাম যে এই ইন্টারিম সময় প্রশাসন একটা নিউট্রাল প্রশাসন সাজিয়েছিল, তাহলে আমরা অভিযুক্ত করতে পারতাম, কিন্তু সেটা তো হয় নাই। কারণ আমি একজন উপদেষ্টার বরাদ দিয়ে বলেছি, তারাই বলেছে যে আমাদেরকে এখানে দলীয়ভাবে ভাগযোগ করে দিতে হয়েছে। সুতরাং ওইটাকে আমি অস্বাভাবিক দেখছি না, বরঞ্চ এখন দেখতে হবে যাদেরকে দিল তাদের ভূমিকাটা কি, তারা যাতে কোনো দলীয়করণের ভূমিকা না রাখে, বিশেষ বিশেষ পদের এই জায়গাটা দেখতে হবে। আপনি প্রশাসক নিয়োগের ব্যাপারে একটু ছোট অন্য একটা মন্তব্য করি, ইতিমধ্যে আলোচনা হয়েছে। ধরেন এইখানে যদি ভাগবটরা করে সরকারি দল এবং সংসদের বিরোধী দল দিতে দিতে একই দোষের দুষ্ট হয়ে যেত, যে দলীয়করণের কাজটা তারা করলো। কিন্তু এখন যেহেতু করে ফেলেছে, আমি বরঞ্চ এইটা অনুরোধ করব বা এই দাবি করব যে দ্রুততম সময় একটা আলোচনা শুরু করুক নির্বাচন কমিশন এবং রাজনৈতিক অঙ্গনে, যাতে করে স্থানীয় সরকারকে, কারণ ওটাতে ইংরেজিতে কিন্তু লোকাল গভর্নমেন্ট বলা আছে, তাকে যাতে আমরা দক্ষ এবং শক্তিশালী করতে পারি, তার জন্যে কি করা যাক। এবং সেই জায়গায় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ক্ষমতাসীন এবং আমরা সবাই মিলে এই আলোচনা এখন আগাই, যে স্থানীয় সরকারকে তার মতো পরিচালনা করতে দেব। এর জন্য একেবারে আপনি তো জানেন যে খালি মেয়র ইলেকশন তো ফ্যাক্টর না, মানে ওইটা না, একেবারে আপনার ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সমস্ত জায়গায় নির্বাচন করতে হবে। আমরা সেই ধরনের একটা ধারা তৈরির দিকে যদি যেতে পারি, তাহলে দেখবেন যে স্থানীয় উন্নয়নের কাজ তারা করলো। আমাদের এমপি সাহেবরা তারা এলাকায় যে ওই যে উন্নয়ন কাজের জন্য জমিদারিত্ব করতে পারবেন না, তারা এখানে পলিসি মেকিং, রাষ্ট্রযন্ত্রের রক্ষণাবেক্ষণ, জাতীয় অর্থনীতি, মানে আমি বলছি যে বাজেট সহ এই ধরনের কাজগুলো করবেন, বৈদেশিক চুক্তির পয়েন্টগুলো এই জায়গায় করবেন। আমাদের কিন্তু প্রচুর কাজ, তারা এই কাজটা করুক, ওই ধারায় যদি যেতে পারি সেটা হলো। আরেকটা হচ্ছে যে আলোচনাটা উঠলো, এইটা আমি জারি রাখতে চাই, মানে সবাই মিলে, আপনি সহ আমরা সবাই মিলে আসেন জারি রাখি, যে কোনো কারণে যিনি নিয়োগপ্রাপ্ত হলেন, এই যে আরও বড় বড় পদের কথা বলেন, এমনকি আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে অন্য জায়গায়, আমরা কোনো দলীয়করণ, কোনো তার মতাদর্শ থাকলেও এটা দেখতে চাই না। আমরা দেখতে চাই না তিনি অফিসের বাইরে কোনো পার্টি অফিসের নিচে যে বসছেন, কোনো ছাত্র সংগঠনের নেতার সাথে তার খাতের, তাকে দিয়েই তিনি লবি করাচ্ছেন। মানে এই জায়গাগুলো, কোনো একটা ভিসি সাহেব, তিনি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, কিন্তু তিনি দেখা গেল যে সরকারি দল তার নেতার পেছনে পেছনে ঘুরঘুর করছেন, তার অথরাইজেশনের দিকে তাকাচ্ছেন। এই কাজগুলো যারা করবে তাদের বিরুদ্ধে যে সংগ্রাম, এটা সবাই মিলে জারি রাখতে হবে এবং সরকারকে নির্ভর করবে। সরকার এই যদি সিগন্যাল দেয় যে ঠিক আছে আমি হয়তো এই কারণে করলাম, কিন্তু দয়া করে এটা তোমরা এটা যেও না, মানে দেখা যাবে অনেক সময় একজন ভিসি সাহেব, আগে আমরা দেখছি না, তিনি ইন্টারেস্টেড হচ্ছেন, ওইখানকার ভিসি পদ আছে, কিন্তু কোথাও যে একজন দলের কাউন্সিলর হওয়ার ক্ষেত্রে ইন্টারেস্টেড। আমরা এই সময় কিন্তু দেখেছি যে একটা ইউনিভার্সিটির ভিসি, তিনি অমুক পরিষদের উপদেষ্টা হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, অমুক দলের নেতারকে ফুল দিয়ে ওই ছবিটাই ফেসবুকে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এই জায়গাটিতে আমি মনে করি ওইখানকার সেই শিক্ষক কমিউনিটি বলেন, ছাত্রদের অংশ বলেন, সমস্ত জায়গা থেকে এক ধরনের প্রতিরোধের জায়গাটা যদি আনতে পারি, নিশ্চয়ই আমাদের সৃষ্টি করার প্রয়োজন রয়েছে। এবং ওই যে বললাম, সেইটুকু যদি করতে পারি কিছুটা হয়তো অগ্রসর হতে পারি। সব রাজনৈতিক দলকে কিন্তু আমরা রহিম মিস একটি কথা বারবার বলতে শুনেছি, তারা দুর্নীতি বিরোধী স্লোগান দিয়েছেন, দুর্নীতি বিরোধী কাঠামো গড়বার কথা বলেছেন এবং একে অপরকে নানানভাবে দুর্নীতিবাজ বলে দোষারোপ করেছেন নির্বাচনী প্রচারণা চালাবার সময়। এখন যারা সরকারে আছেন তাদের দায়িত্বটা তো সবচাইতে বেশি, এবং এবারে আমরা বলার চেষ্টা করছি একটা লম্বা সময় পর আমরা বাংলাদেশে একটা কার্যকর বিরোধী দল হয়তো দেখতে যাচ্ছি। এই প্রশাসনকে, এই কাঠামোকে, এই আমলাতন্ত্রকে দুর্নীতি বিরোধী কাঠামো বানানো সম্ভব হবে কিনা, এই আলোচনায় ফিরবো। জিপিএচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। রহিম হোসেন প্রিন্স দুর্নীতি বিরোধী কাঠামো গড়বেন, এই ওয়াদা ইশতেহারে করেছেন সব রাজনৈতিক দল এবারে নির্বাচনী প্রচারণার সময়, এবং এই দুর্নীতি বিরোধী বা দুর্নীতিগ্রস্ত নিয়ে পাল্টাপাল্টি অভিযোগও করেছেন এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে। এখন আসলে যে প্রশাসনিক রদবদল ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে, নতুন করে নতুন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, এই দুর্নীতি বিরোধী যে কাঠামো সেটি আমরা করতে পারবো কিনা? আচ্ছা, আমি ছোট করে বলি, কারণ সময় নেই, আমি জানি। দেখেন, এইটা একটা বেসিক অন্যদের সাথে আমাদের ডিফারেন্স আছে, সেটা হচ্ছে খালি মুখে বললে হবে না, দুর্নীতির আপনি উচ্চমূল বন্ধ করতে হবে। যে উচ্চমূল হচ্ছে, দেখেন, যারা টাকা আয় করে, উপার্জন করে, বলতে আয় বলতে আমি বলছি যারা টাকাটা বানায়। আপনি আমাদের ধরেন গ্রামের কৃষক বলেন, শ্রমজীবী মানুষ বলেন, বিদেশে অবস্থানরত যারা শ্রমিকরা আছে তাদের জায়গায়,
তাদের পকেট ভারী থাকবে। যারা এই ধরনের আয়ের সাথে জড়িত না তাদের পকেট ভারী থাকবে না। আপনি এইরকম একটা সিস্টেম, অর্থাৎ উৎপাদনশীলতার সাথে জড়িতরা ছাড়া পকেট ভারী থাকার কথা না, মধ্যস্বত্বভোগীদের ভারী থাকার কথা না। এই সিস্টেমের মধ্যে আপনি যতক্ষণ না আনতে পারবেন তখন কিন্তু উৎসমূল আপনি দমন করতে পারবেন না। সেটা একটা কঠিন কথা হয়ে গেল বুঝলাম আমি। সেইটার আগে আপনি পারছেন না, কিন্তু তারপরেও আপনি যদি অন্তত পক্ষে এই যে ধরেন সংবিধানের অনেক ত্রুটির মধ্যে অনুপার্জিত আয় ভোগ করার অধিকার নাই, ক্লিয়ার, আপনি এই সমস্ত জায়গায় যদি জিরো টলারেন্স দেখিয়ে আপনি অন্য কাজগুলো করতে পারেন তাহলে কিছুটা হয়তোবা এর রাষ্ট্রে ধরতে পারবেন। এর বাইরে যাওয়াটা আমি কঠিন দেখছি। আরেকটা জায়গায় করতে হবে, আপনি সমস্ত জায়গায় সে প্রকল্প থেকে শুরু করে না, সেটা এখনো দেখছি না, আমি একটু শেষ করছি না, সেটা হবে না কেন তা বলি। আপনি প্রত্যেকটা ক্ষেত্রে যদি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন তাহলে আপনি এই ধারাবাহিকতাটা কিছুটা হলেও আগায় যেতে পারবেন। আমি মনে করি এইবারের যেহেতু আলাপ আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়া, এমনি আপনাদের প্রধান সারির মিডিয়ায় এই জায়গাগুলো নজরদারিত্ব অনেক বেশি আছে, সেই ক্ষেত্রে যদি সুনির্দিষ্ট করে আমরা আলাপ আলোচনাগুলো তুলে আনতে পারি, বিশেষ করে প্রজেক্টগুলোর ব্যাপারে বিভিন্ন জায়গায় যেভাবে প্রজেক্ট বন্টনের জায়গাগুলো হয়, তাহলে অনেক কিছুতে আমরা হয়তোবা একটু রাষ্ট্রের পরিবর্তন বা জবাবদিহিতে জায়গাটি নিশ্চিত করতে পারব। এই ক্ষেত্রে স্থানীয় লোকজন, জনমত একটা বড় ভূমিকা পালন করবে। দুর্নীতি মুক্ত যে রাজনৈতিক কাঠামো কিংবা যে প্রশাসনিক কাঠামোর কথা আমরা বলছি, সেটি আপনারা দেখেছি যে নির্বাচনী প্রচারণার সময় একে অপরের বিপক্ষে কথা বলবার জন্য এক ধরনের অস্ত্র হিসেবেও ব্যবহার করা হচ্ছে এবারের প্রচারণায়। কিন্তু দীর্ঘ সময় আসলে আমরা এটি দেখলাম বাংলাদেশে, যখনই যারা ক্ষমতার কাছাকাছি থাকেন তারা নিজেদের লোক দিয়ে প্রশাসন চালানোতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেই অভিযোগ থেকে কিন্তু এনসিপিও বাদ পড়েনি। শুধু শীর্ষস্থানীয় নেতারাই নয়, এনসিপির নেতাদের পিএসদের বিরুদ্ধেও একই দুর্নীতির অভিযোগ রয়েছে। নতুন বাংলাদেশে আসলে আমরা অন্য কিছু চেয়েছিলাম, কিন্তু একই ধারায় কেন বারবার যাচ্ছি? দেখেন, আমি এটাকে অনেকবার আমরা ডিবাং করেছি। এই আলোচনাটা আমার কাছে মনে হয় যে এক্সটেন্ড করার সময় নষ্ট হবে, বাট এক লাইনে একটা বলি। দেখেন, অভিযোগ একরকম, আর ওটার প্রমাণাদি সাপেক্ষে সেটাকে আপনি নিশ্চিতভাবে বলা আসলে আরেক রকম। কাজেই অভিযোগ তো অনেক অভিযোগ থাকতে পারে, তবে আমি আপনাকে সুনির্দিষ্টভাবে বলি। দেখেন, এটা বিএনপির জন্য একটা বিগ বার্ডেন। এই জন্য বিএনপির জন্য একটা বিগ বার্ডেন। দেখেন, একটা খুবই কমন এসেন্স আমাদের সোসাইটিতে আছে, সেটা হচ্ছে যে 16 বছর ধরে তারা ক্ষমতায় ছিল না। কাজেই তাদের এখন অর্থবিত্তের কাছাকাছি থাকার একটা প্রবণতা থাকবে, এবং এটা খুব স্বাভাবিক একটা চিন্তা। এই চিন্তা থেকে কিন্তু সাধারণ মানুষ এই কথাগুলো বলে। আপনি দেখবেন টিআইবি যখন রিপোর্ট করলো এই যে নির্বাচনের ঠিক কিছুদিন আগে, টিআইবি কী বললো? টিআইবি বললো যে ইন্টারনাল আমাদের কান্ট্রির ভিতরে যে ভায়োলেন্সগুলো হয়েছে এর 90% দায় হচ্ছে বিএনপির। এবং আপনি যখন এই ভায়োলেন্সের ডিটেল রিপোর্টটা আপনি পড়বেন, আমার সুযোগ হয়েছে একটু দেখার, আপনি ডিটেল রিপোর্টটা আপনি যখন দেখবেন, আপনি দেখবেন যে মোস্ট অফ দি কেসেস ইন্টারনালি কেন হয়েছে জানেন? হয়েছে জায়গা জমি দখলদারিত্ব নিয়ে, মার্কেট দখলদারিত্ব নিয়ে, কোন অঞ্চল থেকে কে চাঁদা তুলবে, কে কোন অঞ্চলের চাঁদা খাবে, কে কাকে কতটুকু ভাগ দিবে, এটা নিয়ে। এখন টিআইবির রিপোর্ট, কিন্তু এটা আমার আপনার কথা না, টিআইবির ক্রেডিবিলিটি নিয়ে আমার কাছে মনে হয় যেখানে কারো সন্দেহ থাকার সুযোগ আছে, কারণ তারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের চোখে চোখ রেখে এই বিভিন্ন দুর্নীতির কথা তারা বড় পরিসর করছে, তারা বলেছে বলে আমরা বলার সুযোগ তখন পেয়েছি। কাজে দেখেন, এই যে 90%-এর যে বিরাট একটা ট্যাগ, সেটার বিপরীতে আপনি এনসিপির কথা বলছেন, আমি দায় এড়াচ্ছি না, সেখানে পার্সেন্টেজ তারা দিয়েছে। সো 1 পয়েন্ট সামথিং, সেটাকেও আমরা এগ্রি করতে চাই না। আমি বারবার এই কথাটা বলেছি, সেটাকেও আমরা অ্যাকসেপ্ট করতে চাই না। সেটাকে যদি আমি অ্যাকসেপ্ট করে নিই, তাহলে নতুন বাংলাদেশের যে চিন্তা চেতনা, সেটার সাথে তো আমি ভিট্রে করছি, সেই ভিট্রেটা আমি হইতে চাই না। কাজে দেখেন, বার্ডেনটা বিএনপির জন্য এই জন্য বেশি, বিএনপিকে এই প্রুফটা দিতে হবে। এখন আপনি যদি কোনো রকম টেকনিক্যালি একটা আর্গুমেন্ট ডেভেলপ করার মাধ্যমে আপনি যদি এটা বলতে চান, কোনোভাবে যদি এটা বোঝাতে চান যে এটা আসলে চাঁদা না, এটা সমঝোতা, তাহলে কিন্তু মানুষ ব্যাকফায়ার করবেন, করছেও তো তাই। কাজেই দেখেন, এই ক্রেডিবিলিটির জায়গায় ধরে আপনি আসলে কতটা ফাংশন করতে পারবেন এবং কতটা ইফেক্টিভলি আপনি এই জিনিসগুলোকে সলভ করতে পারবেন, এটা আপনার মৌলিক কাজ। আমি মৌলিক কাজটা তো রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছেন তাদের থেকেই শুরু হওয়া প্রয়োজন, নিঃসন্দেহে তাদের থেকে শুরু হওয়া প্রয়োজন, কোনো ডাউট নাই। এবং আপনি যে কথাটা বলেছেন, দেখেন, পার্লামেন্ট এখন খুব ইফেক্টিভ একটা বিরোধী দল পেয়েছে, এবং বিরোধী দলের যে সাইজ, দ্যাট মিনস হচ্ছে যে সংখ্যা তাদের আসনের, এটা কিন্তু নিতান্তই কম না, কিন্তু ইটস অলমোস্ট 77। কাজে একটা জিনিস আপনি মাথায় রাখেন যে এবারকার পার্লামেন্ট এবং এবারকার এমপিরা তারা কিন্তু প্রচণ্ড রকম, আমরা ইভেনচুয়ালি বলেছি যে আমরা একটা ছায়া ক্যাবিনেট করতে চাই। কাজে আমরা এখানে একটা ওয়াচডগের ভূমিকা পালন করতে চাই। আপনি কি পলিসি দিচ্ছেন আমরা সেটাকে ক্রিটিক করতে চাই। আবার আমরা এটাও কিন্তু বলেছি যে আমরা শুধু সমালোচনাও করতে চাই না, আমরা আপনাদেরকে সহযোগিতাও করতে চাই। এই মর্মে আমরা এই কথাগুলো বলেছি। কাজেই প্রশাসনিক রদবদলে সৎ এবং যোগ্যরা প্রাধান্য পাচ্ছে কিনা, এবং এই সবকিছু মিলে প্রশাসনের এই রদবদলে বিএনপি যথেষ্ট চাপে আছে কিনা এই মুহূর্তে? বিএনপি কোনো চাপে নেই, তবে বিএনপি সৎ এবং যোগ্যদেরকে
নিয়োগের ব্যাপারে প্রায়োরিটি দিচ্ছে। আমি তো আরেকবার বলেছি যে আমরা তো আমাদের দেশে যা আছে, মেধা বলেন, সৎ বলেন, যোগ্যতা বলেন, আমাদের দেশ থেকেই দেওয়া হবে। ইউরোপ আমেরিকা থেকে তো আমদানি করে আমরা তাহসিন পছন্দ বারবার করবো না। চাঁদাবাজির অভিযোগগুলো তুলছিলেন, বিএনপি সবচাইতে বেশি নৃশংসতা ঘটনাগুলো ঘটিয়েছে, এই অভিযোগের কথা বলেছেন। না, এটা আমাদের দেশের পূর্ব কালচার, এটাকে না একে অপরকে দোষারোপ করাটা এটা স্বাভাবিক একটা নিয়ম। তবে আমরা মনে করি যে দুর্নীতি বন্ধের কথা বা চাঁদাবাজি বন্ধের কথা যে সমস্ত কথা আসছে, এটা যত সহজ ভাষায় আমরা বলি, অত সহজে কিন্তু আমরা বন্ধ করতে পারছি কিনা, তো এটা বন্ধ করার দরকার। কোন প্রক্রিয়াটা কেউ কিন্তু বলছে না যে এই প্রক্রিয়া যান, এই প্রক্রিয়া বন্ধ করতে হবে। যেমন ধরেন আমি একটা ডিপার্টমেন্ট ধরে শুরু করলাম দুর্নীতি বন্ধ করার জন্য, সেটা কি ধরেন শিক্ষা অধিদপ্তর, শিক্ষা ডিপার্টমেন্ট, শিক্ষা অধিদপ্তরের ইটা ওয়াল পর্যন্ত টাকা খায় মাস্টারদের থেকে। তাহলে আপনাকে করতে হবে কি, সেই জায়গাগুলোতে মানে ফুটেজগুলোতে হাত দিতে হবে। ওই জায়গাগুলোতে ছোট ছোট জায়গাগুলোতে দুর্নীতিটাকে তুলে নিয়ে আসতে হবে। যেমন শিক্ষা বোর্ডে কী করে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে অনেক সময় সার্টিফিকেটে ভুল করে দেয় এই জন্যই সার্টিফিকেট দাঁড়িটা আমার কাছে আসবে, তার মা বাবা আমার কাছে আসবে, তার পায়ের জুতা ক্ষয় করে ফেলবে এবং আমাকে অবশেষে কিছু টাকা দিবে, আমি ঠিক করে দেবো। অত শুধু প্রশাসনিক সংস্কার, পাবলিক সার্ভিসের একটা বিরাট রকমের বিশ্বাস পরিবর্তন দরকার। তাহলে আমাকে ওই শিক্ষা বোর্ডের ওই জায়গাতে হাত দিতে হবে। ওই জায়গাতে হাত দিয়ে আমাকে ওই জায়গাটাকে নার্সিং করতে হবে। বি কেয়ারফুল, ওখানে তুমি এইটা করতে পারবা না, তুমি পাবলিককে এরকমভাবে হ্যারাসমেন্টে নিতে পারবা না, কষ্টে নিতে পারবা না। এবার আসেন স্বাস্থ্য, ড্রাইভার মালিক বোধহয় সম্ভবত আমরা আওয়ামী লীগ আমরা শুনছি, ড্রাইভার হেলথের ড্রাইভার মালিক 4-5টা বাড়ির মালিক, 100 কোটি টাকার মালিক। তো সেখানে একজন ড্রাইভার যদি স্বাস্থ্য বিভাগে 100 কোটি টাকার মালিক হতে পারে, তাহলে কী করতে হবে, আমাকে ওই ডিপার্টমেন্টে আমাকে অনেকগুলো নার্সিং করতে হবে এবং শেখার জন্য একটা প্ল্যান করতে হবে যে ওই হেলথ থেকে দুর্নীতি কীভাবে উঠে আনা যায়। ঢালাওভাবে দুর্নীতি বন্ধ করবো বললে রদত ভাই একটু ছোট করে আমরা শেষ সময় চলে এসেছি। 9 জন যে সচিবের নিয়োগ বাতিল করেছে এই সরকার, বা কিংবা আসলে আমলাতন্ত্র বা প্রশাসনে যাদেরকে পরিবর্তন করা হচ্ছে, সেখানে জামায়াত ইসলামী বা এনসিপির বরাতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, যেটি আসলে আলোচনা বা সমালোচনা হচ্ছে। তাদেরকে কেন সরিয়ে দেওয়া হলো? শুধু বিরোধী দল করেন বলে? দেখুন, এনসিপি জামাত এরকম কি সিল কারো গায়ে আছে, ছিল? তো এই দেখে কাউকে বদলি করা হচ্ছে না। যোগ্যতার ভিত্তিতে এবং প্রায়োরিটির ভিত্তিতে বদলিটা হবে। বদলি একটি চলমান প্রক্রিয়া। যেমন আপনি সেনাবাহিনীর বদলির কথা তুলেছেন। সেনাবাহিনী আমাদের দেশের একটা আনটাচ একটা ডিপার্টমেন্ট, ওই একটা বিভাগ, ওখান থেকে ওদের বদলি হবে, এটা ওদের ধারাবাহিক প্রক্রিয়া পদ্ধতি। সচিব অনেকে যাবে, অনেকে আসবে, অনেকে চেঞ্জ হবে, ডিসি যেমন যায় আসে, অর্থাৎ বদলি এটা চলমান বিষয়, চলমান প্রক্রিয়া। সেই চলমান প্রক্রিয়া এবারে অন্তত আমরা সৎ এবং যোগ্য প্রার্থীদেরকে দেখতে চাই এবং জবাবদিহিতার আওতায় তারা থাকবে সেই প্রত্যাশা রাখতে চাই। ওয়াদুদ ভাই, অরিন হোসেন প্রিন্স, তাহসিন বিরাজ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জিপে ইস্পাত নিমিত্ত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন। এডিবিসির সঙ্গে থাকুন।